কনকনে শীতের রাত, ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটি অন্ধকার পথ। মাথার উপর গাছের ডালপালার ফাঁকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। এই শীতের রাতে কিছুক্ষণ পর পর একটি ঠান্ডা হাওয়ায় শরীরের হাড় পর্যন্ত কেঁপে উঠছে। এই নির্জন রাস্তায় একা হেঁটে চলেছে অর্ণব। এই দুর্যোগের রাতে হন্তদন্ত হয়ে ট্রেন স্টেশনের দিকে ছুটে চলেছে অর্ণব। স্টেশনে পৌঁছতে পৌঁছতে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলো। প্রায় 2 ঘন্টা পর ট্রেন এসে থামলো গোদলিপাড়া স্টেশনে। বৃষ্টি এখনো এক টানা পড়ে চলেছে। জন কয়েক লোক ছাড়া তেমন কেউই নামেনি স্টেশনে। স্টেশনের এক দিকে এক নজর তাকিয়ে বলল, রাস্তাটা কোন দিকে একটু বলে দিতে পারেন? আরে আরে, চলছো কেন? এই ঝড়ঝড়ের রাতে একা একা এখানে দাঁড়িয়ে আসো, তাই তোমায় জিজ্ঞেস করলুম। বৃদ্ধের প্রশ্নটা এড়িয়ে গেল অর্ণব। বৃদ্ধ আর কোনো কথা বাড়ালো না। অর্ণবের দিকে একটু সন্দেহের চোখে তাকিয়ে সেখান থেকে চলে গেল। বৃষ্টিটাও এবার ধরে এসেছে। প্ল্যাটফর্ম থেকে নেমে জঙ্গলের পথ ধরল অর্ণব। অর্ণব নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলল। টর্চের আলোটাও ধীরে ধীরে কমে আসছে। বৃষ্টির পর এই সময়ে জঙ্গলের পরিবেশটা নিস্তব্ধ হয়ে আছে। দূর থেকে ভেসে আসা প্রত্যেকটা আওয়াজ খুব কাছে বলে মনে হচ্ছে। এক একটা আওয়াজ যেন ভয় ধরিয়ে দিচ্ছে অর্ণবের মনে। দুটো চিতায় একসঙ্গে আগুন জ্বলছে। অর্ণব চারদিকে চোখ বোলাচ্ছে। দেখে মনে হচ্ছে সে কাউকে খুঁজছে। একটা ফাঁকা জায়গায় গিয়ে ব্যাগটা খুলে সবকিছু ঠিকঠাক। আচ্ছা আচ্ছা বাবু, এদিকে আসুন। এনেছো যে জিনিসটা আনতে বলেছিলাম? না, মানে কি? তুমি তো বলেছিলে জিনিসটা রেডি আছে, তাই তো আমি এত দূর থেকে ছুটে এলাম। দেরি হয়ে গেছে। মানে? মানে আর কি, কাল রাতে একজন এসে 1000 টাকা দিয়ে নিয়ে গিয়েছে। আপনি তো 500 টাকা দেবেন বলেছেন, তাই দিয়ে দিয়েছি। কি বলছো কি এসো? তোমার সাথে আমার কথা হয়ে গেল, আমি আসছি বললাম, আর 500 টাকা আমি বাড়িয়ে দিতে পারতাম না? আস্তে আস্তে আস্তে, এত জোরে চেল্লামেন না। এটা বেআইনি কাজ, লোক জানতে পারলে কেস খেয়ে যাব। দাদা বলুন তো, জিনিসটা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, ওসব কাপালিকেরা না মন্ত্রতন্ত্র করতে। সেটা কি তোকে বলতে হবে নাকি? আমার জিনিসটা অন্য কাউকে কেন দিয়েছিস বল? আরে বাবা, আরে হ্যাঁ, আপনাকে দেখে কিন্তু আমি নয় না, নিশ্চয়ই গ্যারা করে আটকে গিয়েছেন। এই চুপ! বেশি কথা না বলে জিনিসটা নিয়ে আয় যা। এই জিনিসটার জন্য পুরো 5 বছর অপেক্ষা করেছি। ভারতবর্ষে এমন কোনো শ্মশান নেই যেখানে যাইনি। কালীচণ্ডাল বিশ্রী হাসি হেসে বলল, এত চিন্তা করবেন না, 1010 টাকা দিন, কাজ হয়ে যাবে। কি 400-500 টাকার জিনিসের জন্য 10,000 টাকা দিতে হবে? এই কাজ এত সহজ নয়। তাও আবার যে কারোর হলে চলবে না। আপনার জন্য অপঘাতে কে মরবে বলুন তো? হ্যাঁ, নদীর পাড়ে বসে অর্ণব ব্যাগটা খুলে ব্যাগের ভেতরে থাকা জিনিসগুলো বের করছে। নদীর পানিতে ছলাৎ ছলাৎ শব্দ। অর্ণবের মনে পড়ে গেল সে তান্ত্রিকের কথাগুলো। অর্ণব আসন প্রতিষ্ঠা করার জন্য একটা জায়গা খুঁজছে, কিন্তু এত বড় শ্মশানে কোথাও মনের মতো একটা জায়গা খুঁজে পাচ্ছে না। একজন কাপালিক ওকে দেখে হেসে উঠল। এরে, ধ্যান করবি? তা দীক্ষা টিক্ষা আছে নাকি? আমার কাছে আয়, আমি তোকে দীক্ষা দিচ্ছি। চুপ করুন তো মশাই, আমার আপনার দীক্ষার দরকার নেই। আমি নিজেই আমার গুরু। আমার কাজ আমি ঠিক করে নিতে পারবো। এখানে আপনি নাক না গোলালেও চলবে।
এমন সময় আবারও পকেটে তার ফোনটা বেজে ওঠে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেল। অর্ণব ভাবল আগামীকাল রাতেই ধ্যানে বসবে। গভীর রাত, অর্ণব বিছানায় শুয়ে আছে। হঠাৎ একটি দুঃস্বপ্ন দেখে উঠে পড়ল সে। এসব আমি কি দেখছি? ও তো মারা গিয়েছে। পরদিন রাতে তার বাড়ির পেছনে একটি শিমুল গাছের নিচে দাঁড়িয়ে অর্ণব ভাবল এই গাছের সাথে কত কত স্মৃতি জড়িয়ে আছে তার ও তার বোনের। অর্ণব ঠিক করলো এই গাছের তলায় আসন পাতবে। তুমি খুন করেছো অর্ণব? তুমি কি বলছো এসব? আমি খুন করতে যাব কেন? তুমি যে মানুষটার মুন্ডুটা এনেছিলে সেটা ফরেনসিকে পাঠানো হয়েছে, আর সেটা জানতে পারা গেছে কালী চণ্ডালের করটি। ও, এখন বুঝেছি। এজন্যই তুমি আমাকে বাড়িতে ধ্যান করতে বলেছো। না, আমি তোমার সব পাগলামি সহ্য করেছি, কিচ্ছুটি বলিনি। ভেবেছি কদিন পর সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। তুমি যাতে ভালোভাবে ধ্যান করতে পারো তার জন্য বাড়িতে ধ্যান করতে বলেছি, কিন্তু তুমি তো একটা জানোয়ারে পরিণত হয়েছো। তুমি মানুষ খুন করেছো। আরে ধুর, ছাড়ো তো। ওটা কোনো মানুষ ছিল নাকি? ওই চণ্ডাল নিজেও একটা জানোয়ার ছিল। হঠাৎ অর্ণব খেয়াল করলো দেবশ্রীর পেছনে পুলিশ। এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায় অর্ণব দেবশ্রীকে বলল, দেবশ্রী, তুমি ওদেরকে ফেরাও। আমাকে যেতে হবে আমার বোনের সাথে দেখা করতে। আমাকে যেতে হবে আবার গুদুলি পাড়ায়।